একবার ভাবুন তো, সমুদ্রের মাঝখানে একটা আস্ত শহর, যেখানে একসময় মানুষের কোলাহল ছিল, উঁচু উঁচু দালান, রুফটপ গার্ডেন, স্কুল, সিনেমা হল, কি ছিল না সেখানে? এই ছোট্ট দ্বীপটাই একদিন জাপানকে বিশ্বের অন্যতম ধনী দেশে পরিণত করতে সাহায্য করেছিল। কিন্তু আজ সেই শহর একদম চুপচাপ, জনশূন্য। কিন্তু প্রশ্নটা হলো কেন? নাগাসাকির কাছে থাকা এই আধুনিক শহরটা কি এমন হল যে রাতারাতি এক ভুতুরে জায়গায় পরিণত হল? চলুন আজ এই রহস্যের গভীরে যাওয়া যাক। আচ্ছা, তাহলে চলুন একদম শুরু থেকে শুরু করা যাক। কিভাবে একটা ছোট্ট পাথরের দ্বীপ এক বিশাল শিল্পকেন্দ্রে পরিণত হল সেই গল্পটা। সব শুরু হয়েছিল 1887 সালে, যখন এখানে সমুদ্রের নিচে কয়লার সন্ধান পাওয়া গেল। আর তারপর মিৎসুবিশি এই দ্বীপটাকে কিনে নিল আর খুব কম সময়েই এটাকে একটা ইন্ডাস্ট্রিয়াল হাবে পরিণত করে ফেলল। দেখতে দেখতে এখানে জাপানের প্রথম কংক্রিটের অ্যাপার্টমেন্ট বিল্ডিং তৈরি হলো আর মানুষের ভিড়ও বাড়তে থাকল। আর এই উন্নয়নের ফল ছিল অবিশ্বাস্য। 1959 সাল নাগাদ এখানে 5259 জনেরও বেশি মানুষ বাস করত। ভাবা যায় এতটুকু একটা দ্বীপে এত মানুষ? মানে সেই সময়ে এটা ছিল পৃথিবীর সবচেয়ে ঘনবসতিপূর্ণ জায়গাগুলোর একটা। আর হাসিমার প্রভাব ছিল অকল্পনীয়। এখানকার কয়লা জাপানের শিল্প বিপ্লবের চাকাকে যেন ঘুরিয়ে দিয়েছিল। দেখুন, মাত্র ৩০ বছরের মধ্যে জাপানের মোট কয়লা উৎপাদন 10 গুণেরও বেশি বেড়ে গিয়েছিল। এই দ্বীপটা কংক্রিটের দালানে এমনভাবে ভরে গিয়েছিল যে এর একটা মজার নামও হয়ে যায়, গুনকাঞ্জিমা, মানে যুদ্ধজাহাজ দ্বীপ। কারণ দূর থেকে দেখলে সত্যি মনে হতো সমুদ্রের বুকে যেন একটা বিশাল যুদ্ধজাহাজ ভেসে আছে। সবই তো ঠিকঠাক চলছিল, এত সাফল্য, তাহলে হঠাৎ করে কেন এই শহরটা খালি হয়ে গেল? চলুন এবার সেই কারণটা খুঁজে বের করা যাক। এর উত্তরটা আসলে খুব সহজ, আবার খুব জটিল। সোজা কথায় বললে, যুগ বদলে গিয়েছিল। 60-এর দশক আসতে আসতে সারা দুনিয়া কয়লা ছেড়ে পেট্রোলিয়ামের দিকে ঝুঁকছিল, ফলে দ্বীপটার আসল উদ্দেশ্যই তো আর রইল না। আর এর ফলাফল ছিল খুবই দ্রুত, আর বলতে গেলে নির্মম। প্রথমে কয়লার চাহিদা কমল, তারপর দ্বীপে নিজেদের কয়লার ভাণ্ডারও ফুরিয়ে এলো। ব্যাস, 1974 সালের জানুয়ারিতে মিৎসুবিশি ঘোষণা দিল খনি বন্ধ, আর ঠিক তার কয়েক মাসের মধ্যেই 20শে এপ্রিল শেষ বাসিন্দাটাও দ্বীপ ছেড়ে চলে গেল। একটা জমজমার শহর নিমিষেই হয়ে গেল এক ভুতুরে নগরী। কিন্তু গল্পটা এখানেই শেষ নয়। কয়লার যুগ শেষ হয়ে যাওয়াটা তো একটা কারণ ছিলই, কিন্তু এটাই পুরো সত্যিটা না। আমরা এতক্ষণ যা শুনলাম সেটা ছিল আসলে মুদ্রার একটা পিঠ। তাহলে এবার মুদ্রার অন্য পিঠটা দেখা যাক। কেমন? হাসিমার সাফল্যের পেছনে যে একটা অন্ধকার, নির্মম ইতিহাস লুকিয়ে আছে, যা কয়েক দশক ধরে গোপন রাখা হয়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের সাম্রাজ্য যখন বাড়ছে, তখন তাদের প্রচুর শ্রমিকের দরকার পড়ল। আর এই অভাব মেটাতে তারা যে পথটা বেছে নিয়েছিল সেটা ছিল ভয়ঙ্কর, জোর করে শ্রম আদায় করা। চীন আর কোরিয়া থেকে হাজার হাজার যুবককে ধরে এনে এখানে প্রায় দাসের মতো খাটানো হতো। যারা বেঁচে ফিরেছিলেন তাদের কথা শুনলে গায়ে কাটা দেয়। ভাবুন, প্রায় 800 থেকে 1000 কোরিয়ান আর চীনা মানুষকে জোর করে এই খনিগুলোতে কাজ করানো হয়েছিল। তাদের কাছে জীবনটা ছিল দুঃস্বপ্নের থেকেও ভয়ঙ্কর। তাদের অবস্থা ছিল অমানবিক। প্রচণ্ড গরমে দিনে 15-16 ঘণ্টা কাজ করতে হতো। খাবার হিসেবে জুটত কাঁচা সয়াবিন আর চালের ভুসি। আর নিরাপত্তা, সেটার কোনো বালাই ছিল না। অনেকেই এই নরক থেকে পালাতে উত্তাল সমুদ্রে ঝাঁপ দিত, যদিও তারা জানত মৃত্যু নিশ্চিত। সরকারি হিসাবেই বলা হয় 1925 থেকে 1945-এর মধ্যে কমপক্ষে 123 জন কোরিয়ান আর 15 জন চীনা শ্রমিকের মৃত্যু হয়েছিল এখানে। কিন্তু আসল সংখ্যাটা যে এর চেয়ে কত বেশি, তা হয়তো কেউই জানে না। এই যে লুকিয়ে রাখা ইতিহাস, এটাই এখন এক বিরাট বিতর্কের জন্ম দিয়েছে, আর এই দ্বীপটা হয়ে উঠেছে একটা আন্তর্জাতিক বিতর্কের কেন্দ্রবিন্দু। ব্যাপারটা আরও জটিল হয় যখন জাপান এই দ্বীপের জন্য ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ স্ট্যাটাসের আবেদন করে। স্বাভাবিকভাবে দক্ষিণ কোরিয়া আর চীন আপত্তি জানায়। অনেক আলোচনার পর জাপান রাজি হয় যে তারা এই দ্বীপের সম্পূর্ণ ইতিহাস তুলে ধরবে। কিন্তু কথা দিয়েও তারা কথা রাখেনি বলে অভিযোগ ওঠে। তাদের উপস্থাপনায় শুধু শিল্প সাফল্যের কথাই বলা হয়েছে, জোরপূর্বক শ্রমের সে কালো অধ্যায়টা প্রায় এড়িয়েই যাওয়া হয়েছে। এই সব কিছুর পর একটাই বড় প্রশ্ন থেকে যায়, এমন একটা জায়গাকে আমরা কিভাবে মনে রাখব? একদিকে এটা জাপানের প্রযুক্তিগত অগ্রগতির প্রতীক, অন্যদিকে অমানবিক কষ্টের এক নীরব সাক্ষী। হাসিমা দ্বীপ তাই শুধু একটা পরিত্যক্ত শহর নয়, এটা একটা বেদনাদায়ক ইতিহাসের দলিল, যা আমাদের বারবার মনে করিয়ে দেয় অগ্রগতির জন্য কি বিশাল মূল্য চোকাতে হতে পারে।